নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মনীন্দ্রনাথ বসুর লেখা আপোষ নিষ্পত্তি। প্রায় মাসাবধি অনুসন্ধান করবার পর ডিঙেডাঙ্গা অঞ্চলে একটি ছোট শাখা গলির ভেতর আমার কারখানার উপযোগী একটি বাড়ি পেলাম। 5 বছরের কড়ারে আমি সেই বাড়িটি ভাড়া নিলাম। ত্রিতল বাড়ি, ক্ষুদ্র গলির ভেতর হলেও আলো বাতাসের কোনো অভাব ছিল না। ত্রিতলে মাত্র একটি ঘর, বেশ বড়, চারিদিকে খোলা। সেই ঘরখানিতে আমি শয়নের ব্যবস্থা করলাম। নিচে বাইরের দিকে 2টি ঘর, একটি আমার আপিস ঘর এবং অপরটিতে গন্ধদ্রব্য তৈরি করবার উপকরণাদি সজ্জিত হল। নিচে আরও 2টি ঘর ছিল, তাতে কাঠকাঠরা এটা ওটা রেখে দিলাম। বাড়িখানিতে বৈদ্যুতিক আলোরও ব্যবস্থা ছিল। সংসার বলতে আমার কিছু ছিল না, আমি অবিবাহিত। বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি। প্রথম বিবাহের বয়স পার হয়েই গেছে। যাক সে কথা, দিন 2-এর মধ্যে বাড়িখানি আমি সাজিয়ে ফেললাম। বহুদিন থেকে আমার দাদার এক বন্ধুর গৃহে আমার আহারের ব্যবস্থা ছিল। এ বাড়ি ভাড়া নিয়েও সেই ব্যবস্থাই বহাল রাখলাম। রান্নার হাঙ্গামা কে করে? তার বাড়িও বেশি দূর নয়, আমার এই নতুন বাড়ি থেকে মাত্র 5-7 মিনিটের পথ। প্রথম 2 দিন আমি তাঁদেরই বাড়িতে রাত্রি অতিবাহিত করলাম। তৃতীয় দিন রাত্রি 8টার মধ্যে আহার শেষ করে নতুন বাড়িতে আমি শয়ন করতে এলাম। দারোয়ান ও ভৃত্যেরা যে যার আড্ডায় চলে গেছে। তাদের সেখানে থাকবার তখনও কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। বাইরের দরজা তালাবন্ধ করে রেখে গিয়েছিলাম। কুলুপ খুলে আমি জনশূন্য গৃহ মধ্যে প্রবেশ করলাম এবং নিচের বারান্দার আলো জ্বেলে আমি ভেতরটা একবার দেখে নিলাম। তারপর সেই আলোটি নিভিয়ে ওপরে উঠে গেলাম। 11টার পূর্বে আমি কোনোদিন শয়ন করতাম না, কিন্তু এই 3 দিনের পরিশ্রমে শরীরটা একান্ত ক্লান্ত থাকায় 9টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। গভীর রাত্রে কিসের শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনতে পেলাম নিচে যেন দুপদাপ শব্দ হচ্ছে, যেন কতগুলি লোক একত্রে চলাফেরা করছে। একখানি তীক্ষ্ণধার ভোজালি শিয়রে রেখে আমি শয়ন করতাম। সেইখানি হাতে করে আমি তাড়াতাড়ি কক্ষ থেকে বেরোলাম। নিচে গিয়ে চারিদিকে অনুসন্ধান করলাম, কাউকে দেখতে পেলাম না। 4-5টা ইঁদুর সশব্দে ছুটে পালিয়ে গেল। বুঝলাম এই ইঁদুরদেরই কাজ। একটু ভেবে দেখলে আর মিছেমিছি এ কষ্ট ভোগ করতে হতো না। আমি ওপরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন যখন শুতে এলাম তখন রাত্রি প্রায় 11টা। সিঁড়ির মুখেই একটি সুইচ ছিল। সেই সুইচটা টিপতেই সমস্ত সিঁড়িটি আলোকিত হয়ে উঠল। আমি একবার সিঁড়িটা দেখে নিয়ে আলো নিভিয়ে ওপরে উঠতে লাগলাম। 2-3 ধাপ উঠেছি, এমন সময় পেছনে কার যেন পদশব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি মুখ ফেরালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ও কিছু না বুঝে আবার উঠতে লাগলাম। আবার সেই পদশব্দ। চোখ আপনা আপনি পেছন দিকে ফিরল। এবারও কিছু দেখা গেল না। আমি মনে মনে বললাম, কিছু থাকলে তো দেখা যাবে। আবার উঠতে আরম্ভ করলাম। 3-4 ধাপ উঠেছি, আবার সেই পদশব্দ। আমি আর দাঁড়ালাম না, পেছনের দিকে চাইলামও না। সোজা উঠে দ্বিতলের বারান্দার উপরে গিয়ে দাঁড়ালাম। সেখানেও একটা সুইচ ছিল, আলো জ্বাললাম। সেই উজ্জ্বল আলোকে নিচে ওপর চারিদিকটা একবার ভালো করে দেখে নিলাম। আমাদের ও অঞ্চলটা তখন প্রায় নিস্তব্ধ হয়ে গেছে, বাড়িটিও জনশূন্য। এই অবস্থায় আমারই পদশব্দের প্রতিধ্বনি যে আমার অনুসরণ করে ফিরছে, তাই স্থির করে আমি ত্রিতলে উঠতে আরম্ভ করলাম। আবার পদশব্দ শুনতে পেলাম, কিন্তু এবার পেছনে নয়, নিচের বারান্দার ওপর। আমি সিঁড়ির মধ্যস্থলে দাঁড়ালাম। শব্দও থেমে গেল। আমার কেমন সন্দেহ হলো হয়তোবা খালি বাড়ি দেখে চোর
কোনো গৃহকোণে লুকিয়েছিল, পালাবার চেষ্টা করছে। নিচে গিয়ে চারিদিকটা দেখে আসবো কিনা সেইখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। কোনো শব্দ আর শোনা যাচ্ছিল না। অল্পক্ষণ পরে আমি স্থির করে ফেললাম ও চোরের পদশব্দ নয়, আমার পদশব্দেরই প্রতিধ্বনি। প্রতিধ্বনি কখনো বা নিকটে, কখনো বা দূরে শোনা যায়। না হলে আমি দাঁড়াবার সঙ্গে সঙ্গে শব্দ তখনই অকস্মাৎ থেমে যেত না। আমি আবার উঠতে আরম্ভ করলাম। এবার ঠিক পেছনেই পদশব্দ শুনতে পেলাম। আমি তখন নিঃসংশয়ে বুঝলাম প্রতিধ্বনি ছাড়া আর কিছুই নয়। আমি আর ফিরে দেখলাম না। পেছনে পদশব্দ শুনতে শুনতে আমি সোজা ওপরে উঠে গেলাম এবং আলো জেলে কুলুপ খুলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। শয্যা প্রস্তুতি ছিল, বাইরের পোশাক ছেড়ে আমি শুয়ে পড়লাম। সারাদিন খাটতে হয়, কাজেই ঘুম আসতে কোনোদিন আমার বিলম্ব হয় না। সেদিনও হলো না। কতক্ষণ পরে ঠিক বলতে পারি না, হঠাৎ কি একটা কড়কড় শব্দে আমার ঘুম ভেঙে গেল। স্পষ্ট মনে হলো কে যেন আমার আপিস ঘরের কুলুপটি মুচড়ে ভাঙছে। ভোজালিখানি আমার শিয়রেই ছিল। এই নিয়মের ব্যতিক্রম কোনোদিন ঘটত না। আমি সেই ভোজালিখানি তুলে নিয়ে শয্যা ত্যাগ করলাম এবং দরজা খুলে অতি সন্তর্পণে অন্ধকারের মধ্যে দিয়ে নিচে নামতে লাগলাম। তখনও সেই কড়কড় শব্দ স্পষ্ট কানে এসে বাজছিল। পা টিপে টিপে আমি অগ্রসর হয়ে চললাম। হঠাৎ একসময় মনে হলো শব্দটা যেন থেমে গেল। সঙ্গে সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়লাম। মিনিট দুই আর কোনো শব্দ শুনতে পেলাম না। ভাবলাম বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও চোর হয়তো আমার পায়ের শব্দ পেয়ে সাবধান হয়ে গেছে। এখন কি করা উচিত তাই ভাবতে লাগলাম। আবার কুলুপ ভাঙার শব্দ কানে এসে প্রবেশ করল। আমি নিঃসংশয়ে বুঝলাম চোর আমার উপস্থিতি টের পায়নি। সে আমার মৃদু পদশব্দকে ইঁদুর কিংবা এমনই কোনো কিছুর পদশব্দ মনে করে নিশ্চিন্ত হয়ে আবার কুলুপ ভাঙতে প্রবৃত্ত হয়েছে। আর দু তিন ধাপ নামলেই বারান্দায় গিয়ে পৌঁছব। তারপর আর কয়েক পা মাত্র গেলেই সেই ঘর। কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঘরের সামনে গিয়ে পৌঁছলাম। মনে হলো কুলুপ ভেঙে কে যেন ঘরের মধ্যে প্রবেশ করল। দরজার পাশেই সুইচ ছিল, টিপে দিলাম। উজ্জ্বল আলোকে চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠল। আমি সবিস্ময়ে চেয়ে দেখলাম দ্বার তেমনই তালাবন্ধ রয়েছে। এতক্ষণে আমার নিজের ভুল বুঝতে পারলাম। এরূপ শব্দ শুনবারই বা কি কারণ তাও স্থির করে ফেললাম। চোরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়েছিলাম, তাই হঠাৎ ঘুম ভেঙে যাবার সঙ্গে সঙ্গে মনের কানে চোরের কুলুপ ভাঙার শব্দ শুনতে পেয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি আলো নিভিয়ে ওপরে চলে গেলাম এবং ক্লান্তভাবে শয্যার উপর শুয়ে পড়লাম। নিদ্রা আসতে এতটুকু বিলম্ব হলো না। হঠাৎ এক সময় ঘুমটা আবার ভেঙে গেল। একটা হড়হড় শব্দ যেন আমার কানে এসে বাজল। মনে হলো নিম্নতলের সেই আপিস ঘরের সিন্দুকটিকে কে যেন হড়হড় করে টেনে নিয়ে যাচ্ছে। এবার আর শয্যা ত্যাগ করলাম না। মনে মনে বললাম, নিয়ে যাক সিন্দুক, আর নিচে নামছি না। অল্পক্ষণ পরেই আবার ঘুমিয়ে পড়লাম এবং বাকি রাতটুকু নিরুপদ্রবেই ঘুমোলাম। সকালে উঠে আমি প্রথমেই আপিস ঘরের সামনে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম দরজা তেমনই তালা বন্ধ রয়েছে। চাবি খুলে ভেতরে প্রবেশ করে সিন্দুকের দিকে চাইলাম। সিন্দুক যথাস্থানেই রয়েছে। মনে মনে ভারী হাসি পেল। শ্রবণেন্দ্রিয়ের কি ঘোর বিকারই না কাল ঘটেছিল। যাক, ও কথা মন থেকে দূরে রেখে হাত মুখ ধুয়ে কাজে বসলাম। তখন বেলা প্রায় 3টে হবে। আপিস ঘরে বসে একটি ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ সামনের দিকে চাইতেই দেখলাম আমার কারখানা ঘরের সবকটি আলো জ্বলে উঠেছে। সে ঘরে আমার গন্ধদ্রব্য তৈরি করার উপকরণাদি থাকত। অন্য কারো সে ঘরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল এবং আমি যখনই কাজ সেরে বেরিয়ে আসতাম তখনই তালা বন্ধ করে রাখতাম। সেদিনও তালা বন্ধ করেই আপিস ঘরে এসে বসেছিলাম। আমার আদেশ না নিয়ে এ সময় ও ঘরে কে প্রবেশ করল এবং আলোগুলি বা সে জ্বালল কেন? আমি ক্রুদ্ধ কণ্ঠে হাঁকলাম, এই কে কে ও ঘরে?
দরওয়ান ছুটে এসে বলল, আগে ও ঘর তো বন্ধ রয়েছে, কেউ যায়নি তো হুজুর। আমি ভ্রুকুঞ্চিত করে বললাম, কেউ যায়নি তো আলো জ্বাললে কে? আলো তো এমনিই জ্বলে উঠল হুজুর। এমনি জ্বলে উঠল? আপন মনে এই কথা বলে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সেই ঘরের দিকে অগ্রসর হলাম। দরজা তেমনই তালাবন্ধ রয়েছে। চাবি খুলে ভেতরে প্রবেশ করে দেখলাম সুইচ খোলা, আলো জ্বলছে। কেমন করে সম্ভব হতে পারে মনে মনে তারই কারণ অনুসন্ধান করতে লাগলাম। কিছুক্ষণ ভেবে একটা কারণ অনুমান করে নিলাম। বন্ধ করবার সময় অর্ধেক পথে সুইচটি খুব সম্ভব আটকে গিয়েছিল, এখন কোনো রকমে খুলে গেছে। কিন্তু কেমন যেন খটকা লেগে রইল। একটা নয়, তিনটে সুইচ কি একই সঙ্গে অর্ধপথে আটকে গেল? কি জানি, তাছাড়া আর কি হতে পারে। ভাবতে ভাবতে আলো নিভিয়ে ঘরটি তালাবন্ধ করে আপিস ঘরে গিয়ে বসলাম। ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন, কি দেখলেন মশাই? আমি বললাম, ঘরে কেউ যায়নি, চাবি বন্ধই ছিল, সুইচগুলো কীরকম খারাপ হয়ে গেছে। এই বলে আমি কাজের কথা আরম্ভ করলাম। সন্ধ্যা হয়ে আসছে, আমি আপিস ঘর বন্ধ করতে যাচ্ছি। এমন সময় মানিকদা এসে ঘরের মধ্যে প্রবেশ করল। তার দিকে চেয়ে সানন্দে বলে উঠলাম, আরে এসো এসো মানিকদা, কবে এলে? এই আজই এসেছি ভাই, দিন 5-6 আছি, আর তোমার এখানে এসে শোবো তাই বলতে এলাম। আমি বললাম, তুমি কি নতুন মানুষ হয়ে গেলে নাকি মানিকদা? শোবে তার আবার বলতে এসেছো? ফিরতে রাত হবে তাই জানিয়ে গেলাম, তুমি হয়তো সে সময় ঘুমিয়ে পড়বে, আর জানা থাকলে আর বেশি ডাকাডাকি করতে হবে না। এখনই একবার কালীঘাট যেতে হবে, আর তাহলে চললাম ভাই। আমিও আপিস ঘর বন্ধ করে বেড়াতে বেরিয়ে গেলাম। ঘণ্টা 2 পরে ফিরে এসে আবার কাজ করতে বসলাম। কাজ শেষ করে দাদার সেই বন্ধুর বাড়িতে রাত্রের আহার সেরে শয়নের জন্য বাড়ির মধ্যে প্রবেশ করলাম। 3-4 ধাপ সিঁড়ি উঠেছি, পেছনে সেই পদশব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন বেশ জোরে জোরে শব্দ করে আমার পেছনে পেছনে উঠছে। আজ আর আমি পেছনের দিকে চাইলাম না, সোজা উপরে উঠতে লাগলাম। পদশব্দ আমার অনুসরণ করে চলল। এমনিভাবে আমি ত্রিতলে গিয়ে উঠলাম। ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই পদশব্দ থেমে গেল। চাবি খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। কাপড় জামা বদলে শয্যায় শুয়ে ঘুমোবার উদ্যোগ করছি, এমন সময় শুনতে পেলাম নিচে হুড়হুড় শব্দ করে জল পড়ছে। বুঝলাম ভৃত্য যাবার সময় কলগুলি বন্ধ করে যায়নি, তাই 3টি কল থেকে জল পড়তে আরম্ভ করেছে। ভৃত্যের ওপর অত্যন্ত রাগ হলো। কোথায় বিশ্রাম করব, না যাও এখন কল বন্ধ করতে। বিরক্তভাবে শয্যা ত্যাগ করে নিচে নেমে গেলাম এবং 3টি কল এঁটে বন্ধ করে এলাম। ভাবলাম এখন আর ঘুমোবো না, মানিকদার আসবার সময় হয়েছে। আলো জেলে একখানা বই নিয়ে শয্যার উপর বসলাম। কয়েক লাইন পড়েছি, এমন সময় মানিকদার কণ্ঠস্বর শুনতে পেলাম, এই বিজয় ভাই, দরজাটা খুলে দে ভাই। হ্যাঁ যাচ্ছি মানিকদা বলে বই বন্ধ করে নিচে নেমে গিয়ে সদর দরজা খুলে দিয়ে বললাম, এসো মানিকদা, তোমার জন্যই বসে আছি। কিন্তু কোথায় মানিকদা? দরজার সামনে তো কেউ নেই। আমি রাস্তার ওপর গিয়ে দাঁড়ালাম, এদিক ওদিক দৃষ্টি সঞ্চালন করলাম। রাস্তা জনশূন্য, কাউকে দেখতে পেলাম না। তাই তো, মানিকদা কোথায় চলে গেল? এমন চঞ্চল প্রকৃতি মানুষ তো কোথাও দেখিনি। উত্তর দিলাম যাচ্ছি, তবুও সে 2-1 মিনিট অপেক্ষা না করে চলে গেল। আর এত রাত্রে যাবেই বা কোথায়? ভবঘুরে লোকের কি আর স্থানের অভাব হয়? আমি কিছুক্ষণ তার জন্য পথের উপর পায়চারি করলাম। তার ফেরবার কোনো লক্ষণ নেই দেখে আমি ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে ওপরে চলে গেলাম এবং আলো নিভিয়ে শয়ন করলাম। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একসময় ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসলাম। মনে হলো যেন মানিকদার কণ্ঠস্বর কানে এসে প্রবেশ করল। আমি উৎকর্ণ হয়ে বসে রইলাম। ওই তো মানিকদাই তো ডাকছে, এই বিজয় ভাই, দরজাটা খুলে দে ভাই। আহা, বেচারি হয়তো কতক্ষণ ধরে ডাকাডাকি করছে। যাই মানিকদা,
বলে তাড়াতাড়ি শয্যা ত্যাগ করলাম। আলো জেলে আমি দ্রুত পদে নিচে গেলাম। দরজা খুলতে খুলতে বললাম, এই বড্ড ঘুমিয়ে পড়েছিলাম মানিকদা। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম, কিন্তু মানিকদা কই? আমি কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। এও কি সম্ভব? মানিকদা আবার ডেকে চলে যাবে? দুবার এমনভাবে ডেকে চলে যাবারই বা কারণ কি তা ভেবে আমি স্থির করতে পারলাম না। মানিকদার চঞ্চল প্রকৃতি সত্য, কিন্তু কষ্ট দেবার এবং আমার সঙ্গে পরিহাস করবার লোক তো সে নয়। তবে আমি পথের দুধারে চঞ্চলভাবে চাইতে লাগলাম। পথ তেমনই জনশূন্য। তাই তো কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। দরজা বন্ধ করে ব্যাপার কি ভাবতে ভাবতে ওপরে উঠে গেলাম। অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলাম, এও শ্রবণেন্দ্রিয়ের বিকার মাত্র। মানিকদা এখনই আসবে সেই কথা কেবল ভেবেছি, তাই মনে হয়েছে যে মানিকদা ডাকছে, ও কিছু নয়। আমি নিশ্চিন্ত মনে চোখ বুজলাম এবং দেখতে দেখতে নিদ্রায় অভিভূত হয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন ঘরের মধ্যে রৌদ্রকিরণ ছড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধোয়ার জন্য নিচে চলে গেলাম। বেলা 9টার সময় মানিকদা এসে হাজির। আমি হেসে বললাম, কাল অত রাত্রে দুবার ডেকে কোথায় গেছিলে মানিকদা? মানিকদা আশ্চর্য হয়ে বলল, আমি রইলাম কালীঘাটে, আর তুমি আমার ডাক শুনলে? কি করি ভাই, অমিও কিছুতেই আসতে দিলে না। আমি হেসে বললাম, আসতে তো দিলে না বলছো, কিন্তু আমি তোমার ডাক শুনে দুবার উপর থেকে নিচে নেমে এসে দোর খুলেছি। মানিকদাও হেসে বলল, যা যা, আর চালাকি করতে হবে না। তাহলে আমায় নিশিতে পেয়েছিল কি বলো মানিকদা? এই এহেন ও বাংলার রাজধানী কলকাতা শহর, এখানে নিশির বাপেরও জারি জুরি করার ক্ষমতা নেই তার নিশি। আরে অমিও সকালেই কি আসতে দেয়? আরে অনেক বলে কয়ে ঘন্টা 2-3 ছুটি নিয়ে এসেছি। এবেলা ওখানেই খেতে হবে, তবে সন্ধ্যার আগেই আজ ফিরব। কাল সত্যি ভাই তোকে ভারী কষ্ট দিয়েছি। আমি বললাম, তা দিয়েছো মানিকদা, আজ কথার কিন্তু ঠিক রেখো। সন্ধ্যের আগে আর কোথাও বেরুবো না, তোমার জন্য বসে থাকবো। কি করি ভাই, এই ছাড়াতে পারি না যে। তাহলে এখন যাচ্ছি ভাই, একবার সিমলে ঘুরে যেতে হবে। মানিকদা চলে গেল। তাকে একবার কাছে পেলে তার বন্ধুবান্ধবেরা যে সহজে ছাড়তে চায় না তা আমি জানতাম। কাজেই তার পক্ষে কথা রাখা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, এবং সেই কারণেই তাকে দোষ দেওয়া যায় না। সেদিন ঠিক সন্ধ্যার পূর্বেই মানিকদা এসে উপস্থিত হলো। হেসে বলল, এই দেখ ঠিক এসেছি, তোমার মানিকদা কথা রাখতে পারে কিনা দেখো। তাকে পেয়ে আমি ভারী খুশি হলাম। তার সঙ্গে গল্পগুজব করে আজকের রাতটা কাটবে ভালো। কাজের চিন্তা থেকে মাথাটা আজ কিছুক্ষণের জন্য অবসর পাবে। স্থির করলাম আজ আর সেখানে খেতে যাব না, দোকান থেকে যা হোক কিছু আনিয়ে খাবো। মানিকদার সঙ্গ কিছুতেই ছাড়া যাবে না। তখনই একখানি চিঠি লিখে দরোয়ানকে দিয়ে দাদার বন্ধুর বাড়ি পাঠিয়ে দিলাম, এবং ফেরবার পথে কিছু লুচি তরকারি মিষ্টান্ন কিনে আনবার কথাও বলে দিলাম। রাত্রি 8টার সময় ভৃত্য কাজ সেরে বিদায় নিতে এলে হঠাৎ কাল রাত্রের কল খোলার কথাটা মনে পড়ে গেল। বললাম, হ্যাঁ রে, কল বন্ধ করে যাসনি কেন? রাত্রে নেমে এসে আমায় কল বন্ধ করতে হয়েছে। কাজে এরকম গাফিলতি হলে তো চলবে না। ভৃত্য বলল, না বাবু, আমি যাবার সময় সব কল বন্ধ করে গেছিলুম। আমি চটে উঠে বললাম, তাহলে আমি মিথ্যে কথা বলছি? রাত 11টার পর বন্ধ কল আপনি খুলে গিয়ে জল পড়তে আরম্ভ করলো। এরকম অসাবধান আর হবি না, আর মুখের ওপর এরকম মিথ্যে কথা বলবি না, বুঝলি? যাওয়ার আগে ভালো করে কলগুলো দেখে যাস। ভৃত্য বোধ করি ভয় আর কোনো প্রতিবাদ করল না। বলল, হ্যাঁ আজও তো বন্ধ করে এসেছি বাবু, আপনি বলছেন আবার দেখে যাচ্ছি। রাত্রি প্রায় 10:30 অবধি আমরা আপিস ঘরে বসে গল্প করলাম। তারপর ওপরে যাবার জন্য উঠলাম। 4 ধাপ উঠেছি, এমন সময় সেই পদশব্দ শুনতে পেলাম। মানিকদা আমার পেছনে ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলে উঠল, এই কে কে? আমি হেসে বললাম, ও কেউ নয় মানিকদা, চলে এসো। মানিকদা আরও 2 ধাপ উঠে বলল,
এই কেউ না কি হে? স্পষ্ট পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আলো কোথায়? আমি বললাম, দাঁড়িও না, চলে এসো। উপরের বারান্দায় সুইচ আছে, আলো জ্বাললেও কাউকে দেখতে পাবে না। আরে কেউ থাকলে তো দেখবে। হে, এ বাড়িতে নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি এমনি শুনতে পাওয়া যায়। আমি তো এসে অবধি শুনছি। প্রথম দিন আমারও ভুল হয়েছিল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমি আলো জেলে বললাম, দেখলে তো, শব্দ থেমে গেল। ও কিছু না। মানিকদা বলল, একলা হলে আমি ঠিক ভয় পেতাম, ভাবতাম ভূতে পিছু নিয়েছে। আমি বললাম, এমনি করে তো মানুষ ভূতের ভয় পায়। প্রথম দিন চোর বলে আমার সন্দেহ হয়েছিল, ভূতের কথা আমার মনে হয়নি। চলো। আলো নিভিয়ে দিয়ে আবার উঠতে আরম্ভ করলাম। আবার সেই পদশব্দ আরম্ভ হলো। মানিকদা বলল, এই তুই ঠিক বলছিস বিজয়, সিঁড়িটার গাঁথনির কোনো দোষ আছে। পায়ের শব্দটা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। আর কতক্ষণ চলবে? শেষ তো হয়ে এলো। অল্পক্ষণের মধ্যেই আমরা ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলাম। ভৃত্যকে দিয়ে পূর্বেই মানিকদার জন্য পৃথক শয্যা পেতে রেখেছিলাম। আলো নিভিয়ে আমরা দুজনে শুয়ে পড়লাম। মানিকদা বলল, এ ঘরখানা তো বেশ, চারদিকে খোলা। হ্যাঁ, অনেক খুঁজে বাড়িখানা পেয়েছি। নিচের ঘরগুলো ভালো, মোটেই স্যাঁতস্যাঁতে নয়, আলো বাতাসও বেশ। এই ওহে ভায়া, এই শুনতে পাচ্ছ? সামনের বারান্দার উপর মনুষ্য পদশব্দ তখন সুস্পষ্ট শোনা যাচ্ছিল। মানিকদা বলল, এবার তো আর প্রতিধ্বনি বলে উড়িয়ে দিতে পারবে না, এই নিশ্চয়ই কোনো গোলমাল আছে। বুঝলাম মানিকদা ভয় পেয়েছে, কিন্তু কিসের শব্দ? আমাদের গলার আওয়াজ পেয়েও কোনো চোর যে বারান্দার উপর পায়চারি করে বেড়াবে, এ অসম্ভব। তবে হঠাৎ মনে হলো, এ আর কিছুই নয়, পাশের বাড়ি কেউ তাদের বারান্দার উপর পায়চারি করে বেড়াচ্ছে, তারই পায়ের শব্দ ভেসে আসছে। আমি মানিকদাকে সেই কথা বলে আশ্বস্ত করতে গেলাম। মানিকদা গম্ভীর হয়ে বলল, ও কথা আমি তোমার মানতে পারছি না ভাই, একবার আলোটা জ্বালো। আমি উঠে গিয়ে আলো জ্বাললাম। পায়ের শব্দ তখনও তেমনই সুস্পষ্টভাবে কানে এসে বাজছিল। মানিকদা বলল, না রে ভাই, বড় গোলমাল। আমি সাহস দিয়ে তাকে বললাম, আরে গোলমাল আবার কিসের? আমি বারান্দায় গিয়ে দেখে আসছি, সেখানে গেলেই বুঝতে পারা যাবে শব্দটা কোন দিক থেকে আসছে। ঘরের ভেতর থেকে মনে হচ্ছে বটে বারান্দায় কে পায়চারি করে বেড়াচ্ছে, কিন্তু তা নয়, বেরুলেই ধরা পড়ে যাবে। আমি ভোজালিখানা তুলে নিয়ে দরজা খুলে ঘরের বাইরে গেলাম। মানিকদাও আমার অনুসরণ করে বারান্দায় এসে দাঁড়ালো। এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেলাম না, এবং সেই পায়ের শব্দ ক্রমে আমাদের পাশ দিয়ে চলতে চলতে সিঁড়ির ওপর গিয়ে মুহূর্তের জন্য থামল। তারপর সিঁড়ির ওপর দুপদাপ শব্দ আরম্ভ হলো। স্পষ্ট মনে হলো কে যেন তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামছে। মানিকদা শুকনো মুখে বলল, এই তাই তো বিজয়, এ তো বড় বিপদে পড়া গেল। এ আর তা না হয়ে। তার কণ্ঠ যেন আপনা আপনি রুদ্ধ হয়ে গেল। আমি বললাম, আরে যাই হোক না কেন, তাতে ভয় পাওয়ার কি আছে? আমি নিচে গিয়ে এখনই দেখে আসছি। এই বলে আমি সিঁড়ির দিকে দু এক পা অগ্রসর হতে গিয়ে থেমে গেলাম। ভাবলাম নিচে গিয়েই বা কি হবে? এই উজ্জ্বল আলোর মধ্যে যখন কিছু দেখতে পেলাম না, তখন নিচে গিয়ে কি আর কিছু দেখতে পাবো? এইবার সত্যিই আমায় ভাবান্বিত করে তুলল। ভূতের ভয় আমি রাখি না সত্য, কিন্তু ভূতের অস্তিত্ব আমি মানি। তবে কি এ ভূতেরই খেলা? হতে পারে। হোক, তাতে কি আসে যায়, বরং জানতে পারলেই তো সুবিধে। মিথ্যা চোরের আশঙ্কা এভাবে আর ছুটোছুটি করতে হবে না। মানিকদা বলল, হ্যাঁ ভায়া, এই এখানে দাঁড়িয়ে থেকে আর কি করবে? চলো ঘরের ভেতর যাই, দুজনে বসে গল্প করতে করতে কোনো রকমের রাতটা কাটিয়ে দিই। এ না হয়ে যায় না। আমি বললাম, সেই ভালো মানিকদা, গিয়ে শুয়ে পড়া যাক। ও শব্দতে আমাদের কি হবে? চোর যে নয় তা তো দেখে নিলাম। আমরা দুজনে আবার ঘরের মধ্যে প্রবেশ করলাম। মানিকদা বিছানার ওপর বসে পড়ে বলল, আমার দেহে কাঁটা দিয়ে উঠেছে ভাই, রাতটা কোনো রকমে কাটাতে পারলে হয়। আমি হেসে বললাম, এত ভয় কিসের মানিকদা? ধরো যদি ভূতই হয়, আমাদের সে করবে কি?
আপনি আপনি ঘুরে বেড়াক না, আমাদের ওদিকে কান না দিলেই হলো। এমন সময় নিচে কল খোলার শব্দ পেলাম। 3টি কল থেকেই হুড়হুড় করে জল পড়ছে। আমি বললাম, চাকর ব্যাটার কাজ দেখলে তো, কলগুলো বন্ধ করে রেখে যেতে বললাম, আর কিনা খুলে রেখে গেল। যাই বন্ধ করে দিয়ে আসি। আমি উঠলাম। মানিকদাও আমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, এই একলা এই ঘরে থাকছি না ভাই। আমি হেসে বললাম, তাহলে নিচে থেকেই ঘুরে আসবে চলো। নামতে নামতে মানিকদা বলল, এই এত করে সাবধান করে দিলে তবুও যে চাকরটা কল খুলে রেখে যাবে তা তো আমার মনে হয় না। তুমি বোধহয় মনে করছো ভূতেই খুলে দিয়েছে। সত্যি আমার তাই বিশ্বাস। একটু ভেবে দেখলে তোমার আর অবিশ্বাস থাকবে না। আগে কলগুলো সে বন্ধই করেছিল, তারপর ধমক খেয়ে বেশি সাবধান হতে গিয়ে কলগুলো উল্টো দিকে ঘুরিয়ে রেখে গেছে। তখন তো আর জল ছিল না, তাই বুঝতে পারিনি। অন্যমনস্কভাবে মানিকদা বলল, হয়তো তাই হবে। নিচে নেমে কলগুলো এঁটে বন্ধ করে দিয়ে দুজনে ওপরে চলে এলাম। বিছানায় গিয়ে সবে বসেছি, আবার কল খোলার শব্দ পেলাম। 3টি কল থেকেই আবার সবেগে জল পড়তে আরম্ভ হয়েছে। মানিকদা বলল, হ্যাঁ হে ভায়া, তুমিও কি কলগুলো উল্টো দিকে ঘুরিয়েছিলে? এর কি উত্তর দেব? আমি অবাক হয়ে গেছিলাম। খোলা কল উল্টো দিকে ঘোরালে জল পড়া বন্ধ হয়ে যাবে, এবং তাই হয়েছিল। এত জোরে এঁটেছিলাম যে তা আপনি খোলা সম্ভব নয়। তাহলে মানিকদার কথাই কি ঠিক? ভূতে এমন উপদ্রব আরম্ভ করেছে। এভাবে উপদ্রব করবার কারণই বা কি? বাড়ি ছাড়া করা, কিন্তু বৃথা আশা। ভয় পেলে তো বাড়ি ছাড়া করবে, ভ্রুক্ষেপ না করলেই চলবে। শেষে হয়রান হয়ে সে নিজেই উপদ্রব করা বন্ধ করবে। তারও তো ছোটাছুটি করে বেড়াতে হয়। এসব কথা মানিকদাকে আর বললাম না। বললাম, অনেক রাত হয়ে গেছে মানিকদা, শুয়ে পড়ো, আলো নিভিয়ে দিই, কি বলো? ভয় করবে না তো? মানিকদা বলল, তুমি কাছে থাকলে ভয় কাউকে করি না, দাও আলো নিভিয়ে, দুর্গা বলে ঘুমোবার চেষ্টা করা যাক। আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম এবং অচিরেই নিদ্রাভিভূত হলাম। কতক্ষণ পরে ঠিক মনে নেই, মানিকদার ঠেলাঠেলিতে ঘুম ভেঙে গেল। কি মানিকদা, কি হয়েছে? মানিকদা চাপা গলায় বলল, শুনতে পাচ্ছ না? কে কলসি থেকে জল গড়িয়ে খাচ্ছে। মানিকদা মিথ্যা বলেনি, সত্যি কলসি থেকে কে যেন জল গড়িয়ে খাচ্ছে। এ তো ভারী আপদ করলো দেখছি। রুদ্ধদ্বার ঘরের মধ্যে কারো প্রবেশ করা সম্ভব নয়, এও সেই উপদ্রবেরই অঙ্গবিশেষ। এমন সময় ধপ করে একটা আওয়াজ হলো। মনে হলো জলপূর্ণ কলসিটাকে যেন মেঝের উপর সজোরে ফেলে দিল। আছড়ে ভাঙা কলসি থেকে জল পড়লে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম শব্দও শুনতে পেলাম। মানিকদা বলে উঠল, এই আরে বিছানাপত্র সব ভাসিয়ে দিলে যে, কি জ্বালা! বলে আমি উঠে পড়লাম। আলো জেলে কলসির দিকে চেয়ে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। কলসি ভাঙেনি, যেভাবে বসানো ছিল ঠিক সেইভাবেই বসানো আছে। এক ফোঁটা জলও মেঝের ওপর পড়েনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মানিকদা বলল, ওহ, আজ আর ঘুমোতে দিলে না দেখছি। নাও হে ভায়া, বসে রাতটা কাটিয়ে দেওয়া যাক। আমার ভারী রাগ হলো। এইভাবে উপদ্রব করে জব্দ করবে তা কিছুতেই হবে না। বসে রাত্রি অতিবাহিত করা হবে না। তাকে বুঝিয়ে দিতে হবে, তোমার ওসব উপদ্রবে এতটুকু বিচলিত নই আমি। আমার সত্যিই তখন কেমন রোগ চেপে গিয়েছিল। আমি বললাম, মানিকদা, বসে রাত কাটালে চলবে না, ঘুমোতেই হবে। যা কিছু শব্দ শোনো তাতে আর কান দিও না, যত ইচ্ছে শব্দ করুক, শুয়ে পড়ো মানিকদা। আলো নিভিয়ে তখনই শুয়ে পড়লাম। আর ঘুমের কোনো ব্যাঘাত হলো না। এক ঘুমেই রাত্রি শেষ হলো। চোখ চেয়ে দেখলাম মানিকদা বিছানার ওপর বসে বিড়ি টানছে। আমাকে দেখে বলে উঠল, এই এমন বাড়িতে মানুষে থাকে, আর এই বাড়িতে থেকো না, অন্য বাড়ি খুঁজে নাও ভাই। আমি উঠে বসে বললাম, অনেক খোঁজ করে এ বাড়ি পেয়েছি মানিকদা, ভাড়াও কম, অথচ আমার বেশ সংকুলান হচ্ছে। তাছাড়া এখন ব্যাপারটা যখন বুঝে নিলাম, তখন আর কোনো অসুবিধা হবে না। যা খুশি ওর করুক, কান আর দেব না। না হে ভায়া, এরকম গোয়ার তুমি করা ভালো নয়। কাল সারা রাত্রি যেরকম কাণ্ড কারখানা দেখলাম, তাতে তার অসাধ্য কিছু নেই,
সে সবই তো করতে পারে। তোমার এত ভয় মানিকদা? আমি সত্যিই বলছি, ভয়টায় আমার কিছু হয়নি, হবেও না। আমার বিশ্বাস ওর বেশি ক্ষমতা ওদের নেই। মানুষের দেহ স্পর্শ করবার শক্তি ওদের কোথায়? একবার দেখা পেলে না হয় তারও পরীক্ষা করে নিতাম। তা তুমি পারো, তোমারও অসাধ্য কিছু নেই। তোমাকে তো আমি ছেলেবেলা থেকে দেখে আসছি, ওদের চেয়ে দৌরাত্ম্য করতে তুমিও বড় কম যাও না। তবে কথা হচ্ছে, এইসব হাঙ্গামা করে লাভ কি? আর কিছু না হোক, খেটে খুঁটে রাত্রে সুস্থ হয়ে ঘুমোতে পারবে না, ওর দৌড়াতে হয়তো 5-7 বার উঠতে হবে। তুমি দেখো মানিকদা, আজ থেকে আমি কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমোই। করুক না কত দৌরাত্ম্য করতে পারে। তোমাকেও আজ আমার এখানে শুতে হবে। হ্যাঁ, তা শোবো, তুমি কাছে থাকলে আমার কোনো ভয়ই থাকে না। তবে একলা যদি কেউ এ ঘরে শুতে বলে, তাহলে আমি পারবো না। যাক, কথায় কথায় বেলা হয়ে গেল, এখনই শ্যামবাজার যেতে হবে। তা যাও, রাত্রে আসছো তো? হ্যাঁ, আসবো বই কি। এই অবস্থায় তোমাকে একলা ফেলে অন্য কোথাও আমি শুতে পারি না। সেদিন রাত্রের আহার সেরে যখন গৃহে ফিরলাম তখন প্রায় 9টা হবে। চাবি খুলছি, পাশের বাড়ি রকের ওপর থেকে একটি ভদ্রলোক বললেন, এই মশাই, আপনার সঙ্গে একটু কথা আছে। তার দিকে মুখ ফিরিয়ে বললাম, আগে আমায় বলছেন? বেশ তো, কি বলবেন বলুন। ভদ্রলোকটি বলল, আমি এই পাশের বাড়িতেই থাকি। কদিন আপনি এসেছেন দেখলুম, কিন্তু আলাপ করবার সুযোগ হয়নি। আমিও গোছগাছ করতে কদিন পর্যন্ত ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। দাঁড়িয়ে রইলেন, রকে এসে বসুন না। আমি এগিয়ে গিয়ে তার পাশে উপবেশন করলাম। ভদ্রলোকটি বলল, এই ও বাড়িতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? আগে না, বরং আমার কাজের সুবিধেই হয়েছে। নিচের ঘরগুলোয় বেশ আলো বাতাস আছে কি না? তা আছে, সে কথা বলছি না। ও বাড়িতে রাত্রিও কেউ থাকতে পারে না, তাই জিজ্ঞাসা করছিলাম। কত ভাড়াটে এলো, কত উঠে গেল। রাত্রে একটু গোলমাল হয়, সেই কথা বলছিলেন? ভদ্রলোকটি বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল, ও, তাহলে আপনিও দেখেছেন? কিন্তু একটু আধটু বলছেন কি? ভয়ানক উপদ্রব করে শুনেছি। রাত্রে যে ওপরে ওঠে, তার পেছন পেছন ঘোরে, এটা টানে ওটা ফেলে, কত রকম কি শব্দ করে। সারা রাত্রি কাউকে ঘুমুতে দেয় না। পরদিন সকালে উঠেই লোক পালিয়ে যায়। কিন্তু আপনি তো 4 রাত্রি বেশ কাটালেন। হ্যাঁ, আবার আজও শুতে যাচ্ছেন দেখছি। তারপর আপনি আবার একলা থাকেন। আমি বললাম, সেই জন্যই তো সুবিধে, আমি একলা মানুষ, উপদ্রব করে আমায় কিছু করতে পারবে না। দেখাই যাক উপদ্রবের মাত্রাটা কত দূর যায়। কিন্তু ব্যাপার কি বলুন দেখি মশাই। ভদ্রলোকটি বলল, এই বাড়ি যার, তিনি অতি ভদ্রলোক। ওই হাঙ্গামার পর থেকে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উনি একবার সপরিবারে মধুপুরে বেড়াতে যান। বাড়িটা খালি পড়ে থাকবে, তাই তার 2জন প্রজাকে রেখে যান। দিন 15 পরে দেখলুম বাড়িতে চাবি লাগানো, কোনো সারা শব্দ পাওয়া যায় না। মনে করলুম সেই 2জন বাড়ি চলে গেছে। এইভাবে আরও দিন কয়েক গেল। তারপর বাড়ির মধ্যে থেকে পচা গন্ধ বেরোতে লাগলো। আমাদের কেমন সন্দেহ হলো। সবাই পরামর্শ করে পুলিশে খবর পাঠালুম। পুলিশ এলো। কুলুপ ভেঙে ভেতরে ঢুকে এক পচা মড়া দেখতে পেলে। মড়ার গলা কাটা, তার সঙ্গী তাকে খুন করে সরে পড়েছে। এখনো সে ধরা পড়েনি। তারপর থেকে ওই বাড়িতে ওই রকম উপদ্রব আরম্ভ হয়েছে। বাড়ির মালিক বাড়ি ছাড়া হলো, কোনো ভাড়াটেও থাকতে চায় না। আমি হেসে বললাম, ও, তাহলে তিনি ওই বাড়িতে অধিষ্ঠান করে আছেন। দেখা যাক আমাকে তিনি তাড়ান কি করে। আচ্ছা মশাই, তাকে দেখেছেন? কত বয়স, কিরকম চেহারা? এই 17-18 বছরের একটি ছোঁড়া, রোগা, হাড় বের করা। তারপর একটু থেমে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বলল, কেন বলুন দেখি, দেখেছেন নাকি? আমি হেসে উঠে বললাম, না মশাই,
এখনো সে মহাপ্রভুর চেহারা দেখার সৌভাগ্য হয়নি, শুধু তার ক্রিয়াকলাপের সামান্য একটু পরিচয় পেয়েছি। সেসব দিয়েই হয়তো দেখা দিতেও পারেন। তাহলে আজ উঠি মশাই। ধন্য আপনার সাহস! এইসব কথা শোনবার পরও আপনি একলা ওই বাড়িতে শুতে চলেছেন? আরে শুতে তো হবে, বাড়ি থাকতে আর কোথায় যাব? এই বলে আমি উঠে পড়লাম এবং চাবি খুলে বাড়ির ভেতর প্রবেশ করলাম। মনে মনে স্থির করে ফেললাম, আজ একটা বোঝাপড়া করতে হবে। ওই তো একটা রোগা ছোঁড়া, হলোই বা ভূত, মারামারি করে কি সে আমার সঙ্গে পারবে? সত্যিই আমার দেহে তখন অসাধারণ শক্তি ছিল। ওই রকমের 4-5 জন ছোঁড়াকে আমি অনায়াসেই ধরাশায়ী করতে পারতাম। উঠোন পার হয়ে বারান্দায় উঠতে হয়। উঠোনে পা দিতেই পেছনে পদশব্দ শুনতে পেলাম, সেই পরিচিত পদশব্দ। বুঝলাম আজ তিনি এখান থেকেই পিছু নিয়েছেন। আমি তাকে ভ্রুক্ষেপও করলাম না। যেভাবে প্রত্যেক দিন ওপরে যাই সেইভাবে আলো জেলে এবং নিভিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। তিনিও আমার অনুসরণ করতে লাগলেন। আমি পেছন দিকে চাইলামও না। দোতলার বারান্দার উপর দাঁড়িয়ে সুইচে হাত দিতে গেলাম। মনে হলো কে সজোরে হাত চেপে ধরল। বুঝলাম তাঁরই কাজ। দেখা যাক উনি কত শক্তি ধরেন। এক ঝাঁকানি দিতেই উনি হাত ছেড়ে দিলেন। আমি হেসে বললাম, হে, এই শক্তি নিয়ে আমার পেছনে লাগতে এসেছো? তোমার মতন অমন 5-7 জন তালপাতার সেপাইকে আমি একাই সায়স্তা করতে পারি। আমার কথা কি তার কানে পৌঁছবে কে জানে। আমি আবার সুইচের দিকে হাত বাড়ালাম। এবার আর কেউ বাধা দিল না। মনে মনে হাসি পেল। তাহলে কথা কানে গেছে। আমাদের দেশের প্রবাদ বাক্যটিও তাহলে মিথ্যা নয়, মারের চোটে ভূত পালায়। আর তিনি আমার পেছনে লাগবেন না। কিন্তু পরক্ষণেই আমার ভুল বুঝতে পারলাম। তিনি বাধা দেবার পদ্ধতি বদলেছেন। সুইচটিকে আমার স্পর্শের বাইরে সরিয়ে নিয়েছেন। বারবার দেওয়ালের এদিক ওদিক হাত দিয়েও সুইচের অস্তিত্ব অনুভব করতে পারলাম না। এমন সময় হঠাৎ সামনের ঘরের কুলুপ খোলার শব্দ কানে গেল। পকেট থেকে তাড়াতাড়ি দেশলাই বের করে জেলে ফেললাম। দেখলাম সুইচটি যথাস্থানেই রয়েছে। এক হাতে জ্বলন্ত কাঠিটা ধরে অন্য হাতে সুইচ টিপে আলো জেলে ফেললাম। সবিস্ময়ে দেখলাম দোতলার 2টি ঘরেরই দরজা খোলা। এ ঘর দুটিতে আমার দরকারি কাগজপত্র ও দুষ্প্রাপ্য রাসায়নিক দ্রব্যাদি থাকত। 2টি দরজায় দামি কুলুপ দিয়ে বন্ধ করে রাখতাম এবং তার চাবি সর্বদা আমার কাছে থাকত। এও তাহলে তাঁরই কাজ। যাক, আমি দরজা বন্ধ করবার জন্য অগ্রসর হয়ে গেলাম। এমন সময় আলোটি দপ করে নিভে গেল। গভীর অন্ধকারে আমি কিছু দেখতে পেলাম না, কিন্তু কানের মধ্যে শব্দ এসে বাজল, ঝনঝন ঝনাত। কি সর্বনাশ! এই যে শিশি ভাঙার শব্দ! আমার সেই সব দুষ্প্রাপ্য রাসায়নিক দ্রব্যের দামি শিশিগুলি ভেঙে চুরমার করে দিল। আমি মাথায় হাত দিয়ে সেইখানে দাঁড়িয়ে রইলাম। আমার ভাববার শক্তি ক্ষণকালের জন্য যেন কেমন আচ্ছন্ন হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে আবার বারান্দার আলো জ্বাললাম। দরজার দিকে চেয়ে দেখলাম দরজা তেমনই বন্ধ রয়েছে। না, মিথ্যামিথ্যি এতটা সময় ভুলের পেছনে নষ্ট করলাম। আমার পূর্বেই বোঝা উচিত ছিল এসব তারই কাজ। ভ্রুক্ষেপ না করে ওপরে চলে যাওয়াই কর্তব্য ছিল। যাক, আর দেরি না করে আলো নিবিয়ে আমি 3 তলায় উঠতে আরম্ভ করলাম। 2 ধাপ উঠেছি, এমন সময় মনে হলো কে যেন আমার পেছনের জামা ধরে টানছে। আমি দাঁড়িয়ে পড়লাম। তাই তো, সে কি মনে করেছে এইভাবে আমায় আটকে রাখবে? দেখি কি করে রাখে। আমি সজোরে জামা ধরে এক টান মারলাম। সঙ্গে সঙ্গে জামা ছিঁড়ে যাবার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার সোজা উপরে উঠতে লাগলাম। জামাতে আবার টান পড়ল, কিন্তু তাতে গতিরোধ হলো না। একটা ভারী জিনিস টানতে টানতে আমি ধাপের পর ধাপ অতিক্রম করতে লাগলাম। এমনইভাবে ধীরে ধীরে তেতলার বারান্দায় এসে পৌঁছলাম। আলো জেলে হঠাৎ আমি পেছনের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালাম। প্রতিবারের মতো কাউকে দেখতে পেলাম না। আমি তখন সেই অদৃশ্য ছোকরাটিকে উদ্দেশ্য করে বললাম, দেখো বাপু, মিছিমিছি কেন ঘুরে মরছ? কদিন ধরেই তো নানা রকম উপদ্রব করছো। দিনের বেলা আলো জ্বালাচ্ছ, রাত্রে কল খুলে দিচ্ছ, মানিকদার গলা নকল করে ডাকছ, কলসি ভাঙছ, বারান্দায় বেড়াচ্ছ, সিন্দুক ধরে টানাটানি করছো, কুলুপ মোচড়াচ্ছ, কিন্তু তাতে আমাকে তাড়াতে পারলে কি?
তাছাড়া আজ তো অনেক কিছু করলে, জামা ধরে ঝুলতে ঝুলতে উঠলে, আরও কত কি তো করলে। মনে করেছিলে আমি ছুটে পালাবো। শোনো, এসব করে আমায় কিছু করতে পারবে না। এবারই আমি কিছুতেই ছাড়বো না। তার চেয়ে এক কাজ করো, তুমিও থাকো আমিও থাকি। তোমার কোনো রকম অসুবিধা আমি করব না। বরং কি করলে তোমার সুবিধে হয়, যদি কোনো রকমে আমায় তা জানাতে পারো, তাহলে তারও ব্যবস্থা আমি করতে পারি। মনে হলো যেন একটা দীর্ঘশ্বাস হাওয়ার সঙ্গে মিশে গেল। অল্পক্ষণ পরে সেই অদৃশ্য ব্যক্তি পদশব্দ করে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। শব্দটা কতদূর গিয়ে মিলিয়ে যায় তাই দেখবার জন্য আমি সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইলাম। দেখলাম পদশব্দ খানিক দূর নেমে আবার ওপরের দিকে উঠতে লাগলো এবং ঠিক আমার সামনে এসে শব্দটা হঠাৎ থেমে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে পদশব্দ আবার নামতে আরম্ভ করল এবং অল্প খানিক দূর গিয়ে আবার ওপরের দিকে উঠে আমার সামনে এসে থামল। এইভাবে বার পাঁচেক পদশব্দ ওঠানামা করবার পর হঠাৎ আমার মনে হলো হয়তো সে আমাকে অনুসরণ করতে বলছে। এইবার যখন পদশব্দ নামতে আরম্ভ করল, আমি তার অনুসরণ করে চললাম। পদশব্দ আর থামল না, নিচে নামতে লাগলো। আমিও পেছন পেছন চললাম। ক্রমে সেই শব্দ অনুসরণ করে আমি নিচের বারান্দায় এসে উপস্থিত হলাম। শব্দ তখন বারান্দার উপর দিয়ে চলতে চলতে ভেতর দিকের একটা রুদ্ধ ঘরের ভেতরে গিয়ে হঠাৎ থেমে গেল। আমি ঘরের সামনে দাঁড়িয়ে পড়লাম। প্রায় মিনিট 15 স্তব্ধভাবে দাঁড়িয়ে রইলাম। আর কোনো শব্দ শুনতে পেলাম না। তখন আমি ধীরে ধীরে ওপরে চলে গেলাম। আর কোনো পদশব্দ আমায় অনুসরণ করে চলল না। মনে হলো সে আমার সঙ্গে সন্ধি করতেই চায়। মনের মধ্যে যেন স্বস্তি অনুভব করলাম এবং সঙ্গে সঙ্গে স্থির করে ফেললাম নিচের ওই ঘরটা কালই খালি করে দেব এবং সকাল সন্ধ্যায় ওই ঘরে ধুনো গঙ্গা জল দেবার ব্যবস্থা করব। এমন সময় পথের উপর থেকে মানিকদার গলা পেলাম। এই বিজয় ভাই, দোরটা খুলে দে, আমি এসেছি। উত্তর দিলাম, যাচ্ছি মানিকদা। সঙ্গে সঙ্গে একবার মনে হলো মানিকদাই ডাকছে না তারই কারসাজি। দেখা যাক। আমি নিচে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম মানিকদা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি হেসে বললাম, আমি ভেবেছিলাম ভূতের ভয় তুমি বুঝি আর এলে না মানিকদা। তোমাকে কি সারা রাত এ বাড়িতে একলা রেখে নিশ্চিন্ত হয়ে থাকতে পারি? আমাকে যে আসতেই হবে। দরজা বন্ধ করে মানিকদাকে নিয়ে ওপরে উঠে গেলাম। এবার আর কোনো পদশব্দ আমাদের অনুসরণ করল না। মানিকদা তেতলায় উঠে বলল, আজ যে কেউ পিছু নিলে না? আমি হেসে বললাম, আপোষ হয়ে গেছে। মানিকদা কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, কিরকম? শয্যায় বসে মানিকদাকে সমস্ত কথা বললাম। মানিকদা হেসে বলল, তাহলে লোকটিকে ভালো বলতে হবে। দেখা যাক রাত্রিটা কিভাবে কাটে। সত্যি সে রাত্রে কোনরূপ উপদ্রব হল না। আমরা এক ঘুমে রাত্রি অতিবাহিত করলাম। তারপর দীর্ঘ 7 বছর আমি এই বাড়িতেই আছি। একটি দিনের জন্য কোনো উপদ্রব হয়নি। নিচের সেই ঘরটি এখনো খালি আছে। প্রত্যহ দুবেলা নিয়মিতভাবে ধুনো গঙ্গাজল দেওয়া হয়, এ কথা বলাই বাহুল্য।